শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতি সংবাদের ডায়ালগ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সালাউদ্দিন সায়েম। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আবু সুফিয়ান। চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনয়ন এবং নির্বাচনের পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো আবু সুফিয়ানের সঙ্গে। জনাব আবু সুফিয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডায়ালগ অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কেন আপনাকে চট্টগ্রাম ৮ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম ৯ আসনে প্রার্থী করল? ধন্যবাদ। প্রশ্নটা আমাকে না করে যারা অথরিটি তাদেরকে করলে ভালো হইতো। কেন ওনারা দিয়েছে? তবে আমি মনে করি দলের প্রতি আমার কমিটমেন্ট, আন্দোলন সংগ্রামের ভূমিকা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে দল আমাকে এখানে মনোনয়ন দিয়েছে। সেটা আমার বিশ্বাস। না, আপনি তো ২০১৮ সালের সংসদ নির্বাচন এবং ২০২০ সালের উপনির্বাচনে চট্টগ্রাম ৮ আসন থেকে বিএনপি প্রার্থী হয়েছিলেন। তো এবার কেন আপনাকে এই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন চট্টগ্রাম ৯ আসনে আপনাকে প্রার্থী করা হয়? এটাই তো বললাম। আমি এটা দলের হাইকমান্ড ভালো বলতে পারবে। তবে আমার বিশ্বাস হচ্ছে যে আমার দলের প্রতি আমার কমিটমেন্ট, আমার আন্দোলন সংগ্রামের ভূমিকা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকার কারণে দল আমাকে ৯ আসনে এনে দিয়েছে। না, আপনি প্রার্থী হতে চেয়েছিলেন কোন আসনে? আমি তো স্বাভাবিকভাবেই যেহেতু ৮ আসন থেকে আমি নির্বাচন করেছিলাম ২ বার। আমি ৮ আসনে নির্বাচন করার জন্য আমার সার্বিক প্রস্তুতি আমার ছিল। বাট আমাকে দলের পক্ষ থেকে যখন ৯ এ দেওয়া হয়েছে, এখন আমি ৯ এ ইলেকশনের জন্য সামগ্রিক প্রস্তুতি শুরু করেছি এবং যেখানেই যাচ্ছি জনগণের এবং নেতাকর্মীদের অভূতপূর্ব ভালোবাসা পাচ্ছি এবং আমি খুবই আনন্দিত অথবা আমি যে খুবই উৎসাহ বোধ করছি ৯ আসনে এসে। চট্টগ্রাম ৮ আসন থেকে আপনাকে সরিয়ে দেওয়ার পিছনে এরশাদুল্লাহর কি কোনো ভূমিকা ছিল বলে মনে করছেন? যেহেতু ৮ আসনে আসলে ভাই একজন ক্যান্ডিডেট, উনি ৮ আসনে চেয়েছে। এখানে দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা নিয়েছে। অনেক বিষয় বিবেচনার মধ্যে এখানে প্রত্যেকটা আ আ আসনে এখানে বিভিন্ন সংস্থা দিয়ে জরিপ হয়েছে ও বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপ দিয়ে এখানে মতামত জনগণের জরিপ করেছে। সেই জরিপেও আমি যতটুকু জানি আমি চট্টগ্রাম ৮ এ আমি এগিয়েছিলাম। আর তারপরেও আমার দলের হাইকমান্ড, বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান কেন জানি এখানে আমাকে দিয়েছে এটা আমি ভালো বলতে পারব না। না, এটা কি আপনি জানতে চেয়েছিলেন বা আ আ না, এখানে আমাদের জানার অথবা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তো আমি মনে করি এটা আমার প্রমোশন। মানে সবাই মনে করে এটা আমার প্রমোশন। নিশ্চয়ই দলের হাইকমান্ড মনে করেছে তার প্রমোশন দেওয়া দরকার, যদি এভাবে দিয়েছে হয়তো হতে পারে। এটাকে প্রমোশন মনে করতেছেন। মানুষ মনে করতেছে। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, আপনি তো এর আগে ২০১৮ এবং ২০ এ চট্টগ্রাম ৮ আসনে নির্বাচন করেছিলেন। তো চট্টগ্রাম ৮ আসনে ২০১৮ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান মুর্শেদ খান মনোনয়ন চেয়েছিলেন। ২০১৮ সালে আপনি মুর্শেদ খানকে ডিঙ্গিয়ে মনোনয়ন পেয়েছিলেন। এবার চট্টগ্রাম ৯ আসনেও শামসুল আলম এবং আবুল হাসেম বক্করকে ডিঙ্গিয়ে আপনি মনোনয়ন পেয়েছেন। এটাকে কি ভাগ্যবান মনে করছেন? অবশ্যই আমি ভাগ্যবান। আমি মনে করি যারা প্রার্থী ছিল আমি তাদেরকে কোনো অংশে খাটো করে দেখতে চাই না। ওনারাও যোগ্য প্রার্থী ছিলেন। এখন দলের হাইকমান্ড যেভাবে চিন্তা করেছে একাদশ নির্বাচনে তখন মুর্শেদ খান তো শুধু মানে ভাইস চেয়ারম্যান ছিলেন। উনি বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, একজন খুবই প্রমিনেন্ট মানুষ ছিলেন। তারপরেও দল আমাকে চুজ করেছিল। আমি দলের প্রতি কৃতজ্ঞ। এবং এবারও ধরেন আমাদের আরো যারা প্রার্থী ছিল চট্টগ্রাম ৯ এ অনেক তারও মানে খুব যোগ্য প্রার্থী ছিল। কিন্তু তারপরেও দল আমাকে যে মনোনয়ন দিয়েছে, অবশ্যই আমি সৌভাগ্য মনে করি এবং আমি দলের প্রতি যে অতীতে যেভাবে অবদান রেখেছি, আগামীতে আমার দায়িত্বটা আরো হয়তো বেড়ে গেছে। এবার ১ম দফায় ঘোষিত প্রার্থী তালিকা থেকে কেন আপনার নাম বাদ পড়েছিল? পরে আবার আপনাকে মনোনয়ন দেওয়া। এই প্রশ্নটা আপনি মানে কেন বাদ পড়েছিল সেটা তো আমার কাছে নেই জবাব। যারা বাদ রেখেছিলেন তাদের কাছে জবাব নিতে পারতেন। আমি মনে করি এটাও একটা আমার জন্য মনে করি ভালো একটা বিষয় ছিল। কারণ ১ম দফায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তালিকার মধ্যে আমার নামও ছিল
পরক্ষণে সেটা আবার প্রত্যাহারিত করা হয়েছে। এটা ধরুন একটি রাজনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন কারণে বিভিন্নভাবে এটা হতে পারে। তো আমি কেন হয়েছিল এটা আমি ওইটা বিশ্লেষণে যাই নাই। তবে আমি জানতাম আমারটা স্থগিত থাকলেও এটা ফাইনালি এটা স্থগিত থাকবে না। যেকোনো সময় স্থগিত আদেশ প্রত্যাহার হবে এটা আমি জানতাম। বিএনপি নেতাকর্মীদের অনেকে মনে করছেন চট্টগ্রাম ৯ আসনে আপনার মনোনয়নের পিছনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ভূমিকা ছিল। এটা আসলে কতটুকু সত্য? তবে আমি মনে করি যারা স্ট্যান্ড কমিটি আমাদের সিনিয়র নেতা আছেন আমির খসরু চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সবার সাথে তো সময় রাজনীতি করেছে আমার সাথে সুসম্পর্ক আছে। তবে এবারের নমিনেশনের ক্ষেত্রে আমি মনে করি যেটা আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ খসরু ভাই সালাদ ভাই ওনারাই বলেছেন যে এবার সুপারিশে খুব বেশি কাজ হয় না। এবার মাঠ জরিপের ভিত্তিতে আমাদের দলের হাইকমান্ড প্রার্থী নির্বাচন করেছে। যার কারণে হয়তো জরিপে আমার নাম উঠে এসেছে এটা হতে পারে। না ওনার কোনো সালাউদ্দিন আহমেদের কোনো ভূমিকা ছিল কিনা? ভূমিকা ছিল অথবা ছিল না এটা আমি বলতে পারবো না, কারণ এই ব্যাপারে আমি জানি না। আমার সাথে আমি এই নমিনেশনের জন্য আমি কোনো নেতার কাছে আমি সুপারিশ নিয়ে যাই নাই। এটা আমাকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি। আমি কারো কাছে সুপারিশ করার জন্য আমাকে নমিনেশন দেন, এই সুপারিশের জন্য আমি কারো কাছে যাইনি। চট্টগ্রাম ৮ আসনের চেয়ে আপনি তো চট্টগ্রাম ৮ আসনে এর আগে নির্বাচন করেছেন। এখন তো আপনি চট্টগ্রাম ৯ আসনে বিএনপি প্রার্থী হয়েছেন। চট্টগ্রাম ৮ আসনের চেয়ে তো চট্টগ্রাম ৯ আসনের মর্যাদা বেশি। এটাকে অনেকে মর্যাদাপূর্ণ আসন হিসাবে দেখছেন। তো এই আসনে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনি এই আসনে নির্বাচন করাটা চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ধরেন আমি ৮-এ যখন নির্বাচন করি ২টি নির্বাচন, তখন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে ভোট ডাকাতির পরিবেশ, হামলা মামলা, এই যে আমার বাড়িঘরে হামলা, প্রোগ্রামে হামলা, গাড়ি ভাঙচুর, এগুলো প্রতিনিয়ত বোমাবাজি এগুলো প্রতিনিয়ত ছিল। তখন একটা চ্যালেঞ্জ ছিল তখন অন্যভাবে। তারপরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। একাদশ সংসদ নির্বাচনে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা ভোট, আমি প্রায় 66,000 ভোট আমার পক্ষে পড়েছিল সেদিন। তখন নিশ্চিত বিজয়ী দেখা যে করা হয়েছিল। উপনির্বাচনেও সে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। তবে নির্বাচনটা সবসময় চ্যালেঞ্জ। আমি মনে করি এটা অবশ্যই চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং চ্যালেঞ্জ মনে করে আমি ভোটের মাঠে আছি। তবে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি জনগণের শত সমর্থন এবং নেতাকর্মীদের ভালোবাসায় আমি অভিভূত এবং আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছি। চট্টগ্রাম ৯ আসনে তো আপনি নতুন মুখ। ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশ করেছেন এই সংসদীয় এলাকায়। ভোটারদের ভাবনা কি আপনাকে নিয়ে? আমি নতুন মুখ এটা ঠিক না। আমি আমার ৯ আসনের জন্য নো, এটা বলতেছি আমি। আমি ৯ আসনের জন্য কোনোভাবেই নতুন মুখ না। আমার রাজনীতি শুরু এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম ৯-কে ঘিরে নোমান ভাই যখন ৯১ ইলেকশন করলো, ৯৬ ইলেকশন করলো, ২০০০ ইলেকশন করলো। এখানে সব ইলেকশনে কিন্তু আমি ছিলাম নোমান ভাইয়ের ছায়ার সঙ্গে এবং নোমান ভাই অন্যতম। খুব বেশি নেতা তখন ছিল না। আমি মূল ছিলাম। আর এই ৮-এ যাওয়ার কাহিনীটা হচ্ছে ৬ নম্বর একটা ওয়ার্ড আছে। ৬ নম্বর পূর্ব শ্বশুর ওয়ার্ড। এটা ২০০৮-এর ওই তত্ত্বাবধায়ক সরকারে ওই ৬ নম্বর ওয়ার্ডটাকে ৮-এ দিয়ে দিয়েছে, যেটা আমি যেখানে পড়েছিলাম। ওই কারণে আমি ৮-এ গেছি। কিন্তু এর পূর্ববর্তী আমার সকল রাজনীতি কিন্তু ৯-কে নিয়ে। কারণ আমি ৮-এ নতুন ছিলাম। আচ্ছা। ৯ আমার জন্য পুরানো জায়গা, আ সঠিক জায়গায় ফিরে এসেছি। আ চট্টগ্রাম ৯ আসনে তো আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। আপিলে তো ওনার মনোনয়নপত্রও টিকলো না। তো এখন আপনি কি মনে করছেন বিজয় অনেকটা আপনার নিশ্চিত? আমি আন্তরিকভাবে আশা করি ওনার আইনি লড়াইয়ের মাধ্যমে উনি মাঠে ফিরে আসুক। আপনি আমি আন্তরিকভাবে সেটা চাই। কারণ আর প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন? না, উনি ছাড়াও আরো যারা প্রার্থী আছে এখানে খুব দুর্বল বলার কোনো সুযোগ নাই। আমি কোনো প্রতিদ্বন্দ্বীকেই আমি ছোটভাবে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। অবশ্যই জামাত ইসলামী একটি ধরেন তারা কি ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের সাংগঠনিক ভিত্তি অনেকটা ভালো। তো আমি মনে করি যদি মাঠে উনি থাকলে প্রতিদ্বন্দ্বিতা জমতো ভালো হতো। মানে মানুষও ভোটের মজাটা পেত। উনি না থাকলে ধরেন এটা একটু ভাল লাগছে না আরকি। এখন আপনি আশা করছেন যে উনি যাতে আইনি লড়াইয়ের মাধ্যমে ওনার মনোনয়নপত্রটা টিকে যায় বা উনি প্রার্থী হোক। এটাই তবে আমি একটা বিষয় আমার কাছে প্রশ্ন যে উনি একজন আইন প্রণেতা হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য উনি মনোনয়নপত্র দাখিল করেছে। উনার জানা উচিত ছিল যে দ্বৈত নাগরিক থাকা অবস্থায় কেউ মনোনয়নপত্র দাখিল করতে পারে না। ওনাকে ৬ মাস আগে থেকে উনাদের ক্যান্ডিডেট
ঘোষণা করা হয়েছে, উনি এতদিন এটা করলেন না কেন? না উনি এবং সামান এতে করেন নাই, উনি বাতিল হওয়ার পরে উনি আপিল গেছে, আপিলও হেরে যাওয়ার পর উনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে উনি একটা বক্তব্য দিয়ে দিল যে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কমিশন চেঞ্জ করতে হবে। তো এখন আমি যদি একটা সুস্পষ্ট আইন, আইনের বাইরে নির্বাচন কমিশন বলেন অথবা রিটার্নিং কর্মকর্তা যাওয়ার কোনো সুযোগ নাই, তো উনি এটা ওনার অপরাধটা অথবা ওনার অজ্ঞতাটা উনি নির্বাচন কমিশনের উপর দিয়ে ওনাদেরকে মানে খাটো করার যে চেষ্টা, এটা তো একজন আইন প্রণেতার হওয়ার জন্য তো উনি ইয়া করছে। এটা তো আমি আমি বিস্মিত হয়েছে এটা দেখে। না তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছেন সেটা হলো যে দ্বৈত নাগরিকত্ব বিএনপির অনেক প্রার্থী ছিল, তাদেরকে নির্বাচন কমিশন ছাড় দিয়েছে, কিন্তু তার ক্ষেত্রে কঠোর অবস্থান। না এটা ঠিক না। একই দিনে আমাদের শেরপুরের দাবি করেছেন আমাদের শেরপুরের একজন প্রার্থী দ্বৈতনাগরিকত্বের কারণে তার বাতিল হয়েছে এবং তাকে 16 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে যে আপনি 16 তারিখের মধ্যে আপনি যে নাগরিকত্ব ত্যাগ করেছেন এটা প্রমাণ এনে দেব। ওনাকে উনিও যদি এই 16 তারিখের মধ্যে এনে দিতে পারে অবশ্যই দেবে। না বিএনপি কাউকে ওইভাবে দিছে, এটা হতে পারে না, এক দেশে দুই আইন হতে পারে। এটা উনি যদি এটা কেউকে দিয়ে থাকে তাহলে এটা চ্যালেঞ্জ করে এম এ মালিককে ছেড়ে দিয়ে তাও অনকন্ডিশনাল। উনি ওইটা কাগজ জমা দিলে ওইটা বৈধ হবে, বৈধ হবে না। এখানে মনে করি এটা স্পষ্ট আইন, নির্বাচন কমিশন ক্লিয়ার কাট করেছে। আমরা যে ছোটখাটো বলে এগুলো নিয়ে আমার বেশি মাথা ঘামাচ্ছি না। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংক ডিফল্টার এবং এই যে এই স্বতন্ত্র নির্বাচনে 1% ভোট, এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করতেছি। তিনি তো দাবি করতেছেন তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন দ্বৈত নাগরিকত্ব, যে ওনার যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ছিল নাগরিকত্ব ছিল, তিনি দাবি করেছেন যে তিনি সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তার ওদের দাবি করেছেন। আমরা যখন বাসায় ছিলাম ওখানে উনি কোনো কাগজই দেন নাই। আপিলে কি দিয়েছে জানি না। এখন মনে করেন আমি দরখাস্ত করেছেন ভিসার জন্য। ভিসা ক্যান্সেলের জন্য অথবা ভিসা প্রাপ্তির জন্য আমি দরখাস্ত, তার মানে তো আপনি ভিসা পেয়েছেনই না। আপনি ভিসা ক্যান্সেলের জন্য দরখাস্ত করেছেন, আবার পাসপোর্ট ক্যান্সেলের জন্য দরখাস্ত হয়তো আপনি করেছেন। তিনি আবেদন করেছেন ভিসা বাতিলের জন্য। আবেদন করলে তো হয় না, এটা 2 মাস পর রুদ্ধ করা যায়। এটা সমস্যা প্রসেস আছে। 2 মাস পর আবার গিয়ে আমার ভুল হয়েছে আমি এটা আবার ফেরত নেওয়া যায়। এইরকম খালি মনে করছেন তিনি এই কৌশল অবলম্বন করছেন। অবশ্যই উনি আমি জানি না এটা উনি ভালো বলতে পারবেন, এটা আমার বলা ঠিক না। তবে উনি ওনার ইয়াতে এফিডেভিট যেটা উনি দিয়েছে সেখানে বিদেশের সম্পদের কথাও বলার কথা ছিল, কিন্তু আমাদের জানা মতো বিদেশে ওনার সম্পদ আছে, অনেক সম্পদ আছে। উনি এটা ওনার এই হলফনামায় উল্লেখ করেন নাই। কিন্তু আমাদের বর্তমান আইনে যদি কোনো প্রতিনিধি এমপি নির্বাচিত হওয়ার পরেও যদি ওনার হলফনামায় কোনো মিথ্যা তথ্য প্রমাণিত হয় তার এমপিশিপ বাতিল হওয়ার সুযোগ থাকে। আমরা উনি কিন্তু ওনার সম্পদগুলা, বাইরের সম্পদগুলো উনি এখানে দেননি। যদি উনি আইনি লড়াই শেষ পর্যন্ত ওনার প্রার্থীতা ফিরে পান, মনোনয়নপত্র ওনার বৈধ হয়, সেক্ষেত্রে তো আপনার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছে। অবশ্যই আমি তো মনে করি অবশ্যই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তো নির্বাচন করবেন এবং আইনি লড়াই করার জন্য আমি তো ওয়েলকাম জানাবো। উনি আসতে পারে, উনি যদি আসে আমি খুবই খুশি হবো। চ্যালেঞ্জ মনে করছেন কিনা? অবশ্যই চ্যালেঞ্জ। উনি না আরো যে 12 জন বোধহয় ক্যান্ডিডেট সবাইকে আমি চ্যালেঞ্জ মনে করি। কাউকে মনে করি আমি ছোট করে দেখতে চাই না। আপনার চট্টগ্রাম 9 আসনের চকবাজার বাকলিয়া তো জামাতের ঘাঁটি। আমি যদি একটা পরিসংখ্যান বলি যে চকবাজার বাকলিয়ার যে ভোটার সংখ্যার ক্ষেত্রে চকবাজার এবং বাকলিয়ার 3টা ওয়ার্ড মিলে প্রায় 1,70,000 ভোটার রয়েছে। তো আপনার চকবাজারে আছে 33,000, পশ্চিম বাকলিয়া 52,000, পূর্ব বাকলিয়া 39,500, দক্ষিণ বাকলিয়ায় 43,000। এই যে দুটি এলাকা মিলি চকবাজার বাকলিয়া এলাকা মিলে 1,70,000 ভোটার, এটা যদি বিএনপি জামাত অধ্যুষিত হয়ে থাকে এটা আপনার জন্য ফ্যাক্টর মনে হচ্ছে? এটার জন্য আমার 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা অ্যাডভান্স বলা আমার পক্ষে সম্ভব না। এটা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। যেহেতু জামাত এবার এককভাবে নির্বাচন করছে, সেক্ষেত্রে এই দুইটি এলাকা নিয়ে আপনি চিন্তিত কিনা? এই না বাকুলিয়াতে আমাদের হিসাবে কাস্টিং বোর্ডের 90% দানের শীষের পক্ষে থাকবে ইনশাল্লাহ। এটা আমি দৃঢ়ভাবে মানে আমি আস্থা রাখি এটার উপরে। না আপনি বাজিমাত করবেন? বাজের কিছু নাই, এটা বাস্তবতা। তারপরেও আমাদের অপেক্ষা করতে হবে আপাতত। আরেকটা হলো যে চট্টগ্রাম 9 আসন তো আপনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 1 লাখের বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে।
তো সংখ্যালঘু ভোটারদের কতটুকু সমর্থন পাবেন বলে মনে করছে? ধরেন আমরা আমরা আমাদের বিএনপি, ধরেন আমরা সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করি না। আমরা মনে করি সবাই বাংলাদেশি। আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, মানুষের অধিকারে নিরাপদ একটা বাংলাদেশ চাই। আমাদের নেতা তারেক রহমান 25 ডিসেম্বর ঢাকায় নেমেই যে বক্তৃতাটা বলেন, শর্ট একটা বক্তৃতায় ওনার একটা কথাই বলেছেন যে আমরা নারী, পুরুষ, শিশু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। এখন যারা আপনার বাসার সংখ্যালঘু, আমি বলি যারা হিন্দু সম্প্রদায় অথবা অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমি তাদের কাছেও ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারাও বলছেন, তারাও মনে করেন একটা নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় তারাও দানে শীষে ভোট দেবে এই বিশ্বাস আমি রাখি এবং বিপুল সংখ্যক এই মানে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের লোকজন আশা করি আমাদেরকে সমর্থন দিবে। নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে মনে করছেন? নির্বাচন কোনো আশঙ্কা আছে কিনা? সুষ্ঠু নির্বাচন অতীতে ছিল না বলেই তো এত সংগ্রাম, আন্দোলন, এত রক্তদান। এরপরেও যদি সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করতে হয়, আমি সন্দেহ প্রকাশ করি না। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি এবং আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনকে মোটামুটিভাবে দেখছি তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে এরকম আমার মনে হচ্ছে। যদিও আমাদের মনে করেন আমাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো বারবার সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন তুলে। তো এখন ওনারা তো প্রথম থেকে খেলার মাঠে মানে না আসার জন্য অনেক চেষ্টা তদবির করেছিল। এখন খেলার মাঠ ওই যে এসেও আবার মাঠের দোষ খুঁজতেছে। এইটা ধরেন এটা গণতান্ত্রিক একটা নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের উত্তরণে বর্তমান সময় এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় মাইলফলক আমি মনে করি আগামী নির্বাচন। তো এই নির্বাচনকে অর্থবহ, সুন্দর এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এটা সবার দায়িত্ব। এখন ধরেন এই দোষ, এর দোষ, ওর দোষ দিয়ে মনে করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কতটুকু যুক্তিসঙ্গত আমি ঠিক বুঝি না। নির্বাচনে বিজয়ীর ব্যাপারে কতটুকু আশাবাদী? আরে বিজয়ীর আশা নিয়ে তো নির্বাচন করে সবাই, এ টু জেড যারাই প্রার্থী আছে সবাই তো বিজয়ীর জন্য নির্বাচন করতেছে। আমিও বিজয়ীর আশাবাদী ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ডায়ালগ অনুষ্ঠান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।